ফিলিপাইনকে তাদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপে কোয়ালিফাই করে 2019-এর আসরটাতে। তো আমি এটা যেটা বলতে চাই যে আমরা বাফুফেকে সারাদিন গালি দিয়ে সমস্যা নেই, আমরা আন্দোলন করি বা যাই করি, যদি এটা বাস্তবতা হয়ে থাকে যে এখন ডুলি যদি আমাদের কোচ হয়ে যায়, আমাদের উচিত ডুলিকে সাপোর্ট করা। এখানে দুইটা বিষয়, এখানে থমাস ডুলি কোনো ভিলেন না ভাই। থমাস ডুলি যথেষ্ট তার তার বিচি আছে, সে ক্যাপডেরার মতো না, কারণ সে দুইবার বিশ্বকাপ খেলছে। 1998 বিশ্বকাপে আমেরিকার অধিনায়কত্ব করেছিল, সে বুন্দেসলিগায় 200 ম্যাচ খেলছে, ইউরোপিয়ান ক্লাব কম্পিটিশনে 27টা ম্যাচ খেলছে, তার বুন্দেসলিগা ট্রফি আছে, তার ইউরোপিয়ান ট্রফি আছে। সো কাইন্ডলি প্লিজ আপনারা এই ভুলটা করেন না, পরে দেখা যাবে আমও যাবে ছালাও যাবে। প্রবাবলি শীঘ্রই হচ্ছে আমরা থমাস ডুলিকে আমরা হচ্ছে বাংলাদেশ মেন্স ফুটবল টিমের হেড কোচ হিসেবে পেয়ে যাচ্ছি। তো আবারও হচ্ছে আমাদের আজকে পডকাস্টে আমাদের স্পেশাল গেস্ট হচ্ছে আরিফিন জিসান ভাই। তো আমরা ভাইয়ের সাথে হচ্ছে বাংলাদেশ ফুটবল টিমের ফিউচার কোচ এবং তার সম্পর্কে হচ্ছে একটু ডিসকাস করব। সো ভাইয়া, ওয়েলকাম এগেন টু আওয়ার পডকাস্ট। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, ধন্যবাদ আপনার, এটা খুবই সম্মানজনক সবসময় এই প্ল্যাটফর্মে উপস্থিত হওয়াটা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার সময় দেওয়ার জন্য। ভাইয়া, আমরা যেভাবে যেটা আমরা মেনশন করলাম কিছুক্ষণ আগে, যে বাংলাদেশ ফুটবল টিম নিয়ে হচ্ছে দর্শকদেরও অনেক হাইপ ছিল, তারা ভাবছিল যে হয়তোবা আমরা কোলম্যানকে কোচ হিসেবে পাচ্ছি। তো পরবর্তী সময়ে আমরা দেখলাম যে এজেন্টের ইস্যুর কারণে হচ্ছে আমরা সেই হাতছাড়া করি। তো পরবর্তীতে কোলম্যানকে ছাড়াও আমাদের একটা এক্সপেকটেশন ছিল হয়তোবা আমরা বার্নস্টর্ককেও পেতে পারি। তো সেখানে ভাই আমার প্রথম প্রশ্ন, আমি ডুলির ব্যাপারে আমি আসবো সামনে। তো ভাই, আপনার এখানে মতামতটা কি, যে আমরা কোলম্যানকে তো হারালাম, কিন্তু আমরা কি বার্নস্টর্ককে নিয়ে কি আমরা ওইভাবে কি চেষ্টা করেছি যে বাংলাদেশের ফুটবল টিমের জন্য? হ্যাঁ, আমরা বার্নস্টর্ককে আমরা চেষ্টা করে দেখি, কারণ অ্যাজ ফার অ্যাজ আই নো ওনার হচ্ছে যে মানে পেমেন্টের ইস্যু ছিল বা ওনার যে বেতন ছিল ওটা আমাদের রেঞ্জের ভিতরে ছিল। আমরা কি যথার্থ চেষ্টা কি করেছি ওনাকে হচ্ছে অ্যাপয়েন্ট করার জন্য? আসলে চেষ্টার সাথে যেটা মানে আরো বেশি আসলে কষ্ট দিচ্ছে যে বিষয়টা, যে আসলে বাফুফে কি এটা নাটক করলো কিনা কোনো, মানে এটা এখন বোঝাই যাচ্ছে এটা কাকতালীয় কোনো ঘটনা না যে 11 তারিখ মানে যখন ডুলির নাম আসছে মিডিয়াতে বা যেটা এক্সপোজ হয়েছে সমর্থকদের মাঝে তার নামটা, তারপর হয়তো 2-3 দিনের মাথায় সে গায়ানা জাতীয় দলের কোচের পদ থেকে সে পদত্যাগ করে এবং সেই অবশেষে কোচ হইল এবং সে আগামী পরশু বাংলাদেশে আসছে। এটাই শেষ একটা আপডেট। তো তাহলে কি 11 তারিখ যে সে পদত্যাগ করলে তারপর কি এক সপ্তাহ যাবত তাহলে কি এই নাটকটা হইলো, এই নাটকটা মঞ্চস্থ হইলো? এটাই সবচেয়ে কষ্ট দিচ্ছে আসলে, যে আসলে বাফুফের নিয়তটা কি ছিল, তারা কি আসলেই আগ্রহী ছিল কিনা, বা যেসব আপডেট লিক হয়েছে এগুলো কতটা মানে এটা কি ইচ্ছাকৃত কোনো ধরনের মানে আমাদের মানে সমর্থকদের চিন্তা ভাবনাকে বায়াস্ট করার জন্য। যেমন যেটা বলা হচ্ছিল যে কোলম্যানের সাধারণত প্লেয়ার বা কোচ তাদের স্যালারি থেকে একটা পার্সেন্টেজ দেয় এজেন্টদের, সেখানে যেটা ফাঁস হলো যে কোলম্যানের যে বেতন ওটা থেকে যেই পার্সেন্টেজটা আসে এজেন্টের, ওইটাও বাফুফেকে দিতে হবে আলাদাভাবে। সাধারণত তার $26,000 যদি তার যদি অঙ্কটা থাকে তার বেতনের, সেটা থেকে যেটা আসে 2600 হোক 1300 হোক, সেটা তার অ্যামাউন্ট থেকে যাবে। তো বাফুফে যদি তার $26,000 তো তো তার অ্যাকাউন্টে 23,400 পাঠিয়ে দিল, বাকি $2,600 এজেন্টের অ্যাকাউন্টে গেল, এরকম হওয়ার কথা। কিন্তু 26,000-এ যে 2600 তারা $2,600 যে তারা দাবি করছে, এটাও নাকি আলাদাভাবে 26,000 যোগ $2,600। তো এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট এই অর্থে যে বছরে অতিরিক্ত 22 লক্ষ টাকা বাফুফেকে গুনতে হইতো এজেন্টের খরচ বাবদ। তো কেন 22 লক্ষ সংখ্যাটা এখন কম মনে হতে পারে, বাট আপনি যখন চিন্তা করবেন যে অলরেডি কোলম্যান এবং তার অ্যাসিস্ট্যান্টের পেছনে আপনার প্রায় 35 লক্ষ টাকা যাচ্ছে মাসে, এরকমই একটা অ্যামাউন্টের আশেপাশে যাচ্ছে, সেই সাথে আপনার আরো সহকারী কোচ, গোলকিপার কোচ, ফিজিও, ট্রেনার অনেক কিছু লাগবে। তো সবকিছু মিলে যখন চিন্তা করি তখন এই 22 লক্ষ টাকাটা কিন্তু এটা একটা মানে অনেকটাই চাপের হয়ে যায়। তো যাই হোক, আমার এখন আসলে মনে হয় অবশ্যই মিসড অপরচুনিটি, এরকম অপরচুনিটি আর আসবে না। আমার দেশ পত্রিকায় বলা হচ্ছিল যে বার্নস্টর্ক নাকি ক্যাবরেরার কাছাকাছি একটা অ্যামাউন্টে রাজি হয়েছে।
আবার কোথাও বলছে যে অ্যাকচুয়ালি রাজি হয় নাই, এজন্যই সে ওয়াকআউট করেছে এই ডিল থেকে। আবার একটা সোর্স থেকে বলা হয়েছে যে বার্নলি স্টক $24,000 চেয়েছে, যে অ্যামাউন্টে সে আন্ডার 23 দলও ম্যানেজ করতো, এবং এবং হচ্ছে স্পোর্টিং ডিরেক্টরও হতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। তো ডেফিনেটলি এটা খুবই হতাশাজনক। আলটিমেটলি বিষয় যেটা, যে আমরা কাউকেই পেলাম না, মিকেলিকে পেলাম না, কোলম্যানকে পেলাম না, বার্নস্টকে পেলাম না, এমনকি এমনকি মিড রেঞ্জ হাই প্রোফাইলও যদি চিন্তা করি, ইগোর স্টিমাচ, পিটার সার্ট, এই নামগুলো কিন্তু ছিল। তো এবং লিস্টে যে নামগুলো ছিল এর মধ্যে সবচেয়ে বেশি মানে অ্যাক্টিভ এবং সফল ছিল কিন্তু ইগোর স্টিমাচ। বসনিয়ান ক্লাবকে সে গাইড করেছে ইউরোপিয়ান কম্পিটিশনে, সেখানে অস্ট্রিয়ান, ডাচ, ইংলিশ ক্লাবের বিপক্ষে ড্র আছে, সুইডিশ ক্লাবকে হারিয়েছে। তো এটা আহ, মানে একটু হতাশাজনক অবশ্যই। এটা আমরা যেটা চেয়েছি তার ধারে কাছে কোনো প্রোফাইল পাই নাই। এমন না যে থমাস ডুলি লো প্রোফাইল বা সে খারাপ, সেটা আমরা আলোচনায় আসবো যদি প্রশ্ন থাকে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে বিষয়টা আর কি, এটা খুবই হতাশাজনক সব মিলিয়ে। ওকে। তো ভাই আমরা হয়তোবা ওখানে আসবো এখন, যেহেতু হচ্ছে আমাদের থমাস ডুলি মানে মোস্ট প্রবাবলি হচ্ছে কোচ হিসেবে সিলেক্টেড হয়ে গিয়েছেন। তো আমরা 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 ওই বিষয়ে আমরা আগাবো। তো ভাই ডুলি যে তার যে হচ্ছে এখনকার পর্যন্ত তার যে ক্যারিয়ার বা তার যে হচ্ছে সাফল্য বা তার ব্যর্থতা যাই বলি না কেন, সে যেহেতু এখন বাংলাদেশের বর্তমান ফিউচার কোচ হয়ে যাচ্ছে, তো আপনার কি মনে হয় তার ক্ষেত্রে তার দ্বারা আমরা কতটুকু এক্সপেকটেশন রাখতে পারি যে সে হচ্ছে অরিজিন ফুটবলারদের প্রপারলি ম্যানেজ করতে পারবে এবং সে সিলেক্ট করতে পারবে যে হ্যাঁ এই প্লেয়ারটা আমার দেশের জন্য দরকার, আমার টিমের জন্য দরকার? আচ্ছা, তো আহ, স- আহ, থমাস ডিউলি কিন্তু তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য একটা সময় কিন্তু স্পোর্টিং ডিরেক্টর বা টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাটিয়েছে। তার কোচিং ক্যারিয়ারের শুরুটা হয়েছিল জার্মান সেকেন্ড টায়ার একটা ক্লাবের স্পোর্টিং বা টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। এই এই দুটো টার্মের মধ্যে সামান্য একটু হেরফের আছে, বাট যদি কাজের ধরন দেখতে যাই, মোস্টলি হচ্ছে দেখা যায় প্লেয়ার ডেভেলপমেন্ট, ট্যাকটিক্যাল যে ইভলিউশন একটা ক্লাবের, বা স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এগুলা মোটামুটি কম বেশি কাজ অলমোস্ট কাছাকাছি অথবা একই। তো এবং সে ওখানে কাজ করেছে যেমন সেকেন্ড টায়ার ওইখানে 2-3 সিজনের মতো। তারপর এসে সে হচ্ছে আহ যুক্তরাষ্ট্রের সিনিয়র দল এবং আন্ডার 20 দল দুটোতেই সে সহকারী কোচ হিসেবে ছিল। এবং তার একটা তখন রেপুটেশন ছিল যে এরকম প্লেয়ার প্রডিউস করার, মানে প্লেয়ারদের ক্যাপাবিলিটি বা তাদের ট্যাকটিক্যাল দিকগুলো, তাদের ট্যাকটিক্যাল যে কোয়ালিটি বা উন্নতি অবনতি যে জায়গাগুলো আছে, এগুলো সে পিক করতে পারতো। এজন্য সে কিন্তু ক্লিন্সম্যানের আন্ডারে 2.5 বছর ছিল, 45টা ম্যাচে সে ইউএস এর ডাগ আউটে ছিল ক্লিন্সম্যানের আন্ডারে, ফিলিপাইনে যাওয়ার আগে। সে আমেরিকার আন্ডার 20 দলের হয়েও সে সহকারী কোচ হিসেবে ডাগ আউটে ছিল, এবং আন্ডার 20 দল বিশ্বকাপে কোয়ালিফাই করেছিল সে সে সহকারী কোচ থাকা অবস্থায়। তারপর হচ্ছে সে আহ, যুক্তরাষ্ট্রের একটা উল্লেখযোগ্য ইউথ সকার লিগ একটা ক্লাবের হয়ে খুব ভালো সফলতা পেয়েছিল। ওই ক্লাবটা অলমোস্ট সম্ভবত 48 ম্যাচের উইনলেস একটা স্ট্রিকে ছিল। ওই উইনলেস স্ট্রিক থেকে সে ওই ইউথ ক্লাবটাকে 25 ম্যাচের একটা একটা স্ট্রিকে আনছে, মানে আনবিটেন স্ট্রিকে নিয়ে আসছিল। তো এর মাধ্যমে বোঝা যায় যে সে কিন্তু ওই চিনতে পারে, কোয়ালিটি রেকগনাইজ করতে পারে, প্লেয়ার সিলেকশন তার ভালো, বোঝা যায় এই বিষয়গুলো। এবং সে কিন্তু ভিয়েতনামের একটা ক্লাবও কিন্তু 3 মৌসুম ছিল টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। তো এই হচ্ছে তার একটা ক্রেডিবল একটা ব্যাপার তার ক্ষেত্রে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ফিলিপাইনের খুবই একটা ক্রিটিক্যাল সময় ছিল তখন। সে কিন্তু যুক্তরাষ্ট্রের দায়িত্ব ছেড়ে কিন্তু পরের দিন সে ফিলিপাইনে সাইন করেছিল, একদম জাস্ট পরের দিনই। বোঝা যাচ্ছে সে নিজেও এটা নিয়ে খুবই প্যাশনেট ছিল ফিলিপাইন্সের রোলটা নিয়ে, কারণ ফিলিপাইন খুবই ক্রিটিক্যাল একটা সময় ছিল। ওদের একের পর এক প্রবাসী প্লেয়ার আসতেছে বিভিন্ন র্যান্ডম ব্যাকগ্রাউন্ডের। ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার আছে, বুন্দেস লিগার প্লেয়ার আছে, আবার লোয়ার টায়ারের প্লেয়ারও আছে, জার্মান 4 টায়ার 5 টায়ারে খেলে। তো এরকমও প্লেয়ার ছিল। তো স্বভাবতই ফিলিপাইন মানে ওদের ডোমেস্টিক লেভেল খুবই পোর ছিল ওই সময়, খুবই পোর, মানে খুবই পোর। ওরা হয়তো ভুটানের কাছেও হারতো যদি শুধু ডোমেস্টিক বেস প্লেয়ার নিয়ে খেলতো, এতটাই পোর ছিল। তো স্বভাবত ওদের কোচেরও এরকম আহ কি বলে এটা, একটা লিমিটেশন ছিল বেসব। তো সে কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা পজিশনে গিয়ে ফিলিপাইনের দায়িত্ব নেয়, এবং ফিলিপাইনকে অলমোস্ট 2015 সালে এশিয়া কাপে কোয়ালিফাই করে ফেলেছিল। তারা হচ্ছে চ্যালেঞ্জ কাপে রানার আপ হয়, 2014 সালের চ্যালেঞ্জ কাপে রানার আপ হয় প্যালেস্টাইনের কাছে 1 গোলে হেরে। নাহলে 2015 সালে কোয়ালিফাই করতো এশিয়া কাপে।
সেটা না হলে সে কিন্তু ঠিকই পরবর্তীতে ফিলিপাইনকে তাদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপে কোয়ালিফাই করে 2019-এর আসরটাতে। আচ্ছা, তো এর মাধ্যমে বোঝা যায় যে সে আন্ডারডগ টিম নিয়েও, অথবা যারা একটা বিল্ড আপ ফেজে আছে, একটা একটা খুবই ক্রিটিক্যাল একটা জাংশনে আছে, একটা ট্রান্সফরমেটিভ একটা ফেজে আছে, যখন টিম মানে আপনি জানেন না কিরকম প্লেয়ার আসতেছে, তারা কিরকম ফর্ম নিয়ে আসতেছে, কিরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে। তো এই যে একটা সমন্বয় করা ডোমেস্টিক ভালো প্লেয়ারদের সাথে বিদেশি ভালো প্লেয়ারদের, প্রবাসী ভালো প্লেয়ারদের একটা সমন্বয় করা, ট্যাকটিক্স ঠিক করা, যে প্রবাসী এবং দেশিদের মধ্যে যে ট্যাকটিক্যাল যে সমন্বয় করাটা, এগুলো কিন্তু খুবই চ্যালেঞ্জিং। তো এটাতে সে কিন্তু সফল হয়েছিল ফিলিপাইনের হয়ে। তো এই যে প্লেয়ার চেনার যে তার কোয়ালিটিটা, অথবা যে এই যে তার যে আন্ডারডগ বা একটা ট্রান্সফরমেটিভ ফেজে থাকে একটা টিম নিয়ে কাজ করে সফল হওয়াটা, এগুলো কিন্তু খুব ভালো বার্তাই দেয়। তো আমি এটা যেটা বলতে চাই যে আমরা বাফুফেকে সারাদিন গালি দিয়ে সমস্যা নেই, আমরা আন্দোলন করি বা যাই করি, যদি এটা বাস্তবতা হয়ে থাকে যে এখন ডুলি যদি আমাদের কোচ হয়ে যায়, আমাদের উচিত ডুলিকে সাপোর্ট করা। কারণ যেখানে আমরা মিকেল, তারপর হচ্ছে বার্নস্টর্ক, কোলম্যানদের রেখে আমরা থমাস ডুলিকে নিতে পারি, সেখানে যদি থমাস ডুলি তো অসময়ে চলে যায়, তাহলে বাফুফে কিরকম কোচ নিয়ে আসবে এটা বোঝা উচিত আমাদের। যেখানে এরকম অপশন থাকে, কারণ এখন কিন্তু একটা ভালো একটা সময় কোচ বাছাই করা, কারণ একটা ওয়ার্ল্ড কাপের আগে দেখা গেছে প্রায় কোচই, ভালো ভালো কোচ এখন ফ্রি এজেন্ট থাকে, তারা তাদের অপরচুনিটি গুলো এক্সপ্লোর করার একটা পর্যায়ে থাকে, অনেক রিল্যাক্স একটা সময়। কিন্তু আমরা যখন যদি এরকম হয় যে থমাস ডুলি 6 মাস বা 1 বছর পর যদি সে স্যাক হয় সিন্ডিকেটের খপ্পরে পড়ে, অথবা সে যদি নিজে বিরক্ত হয়ে চলে যায়, যেখানে কাজ করবে না, তখন কিন্তু একটা বিপদে পড়ে যাবে, তখন চাইলেই একটা ভালো কোচ পাওয়া যাবে না। কারণ কোচ যা যাওয়ার এখনই আগামী এই 2-3-4 মাসের মধ্যে কিন্তু সব দল পিক করে নিয়ে যাবে, এবং তারা প্ল্যান করবে আগামী 2+2-4 বছরের সাইকেলে, যে যাদের যাদের এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ বা সেগুলো কিন্তু তারা প্ল্যান করে ফেলবে। সো আমরা কিন্তু ভালো কোচ সামনে পাবো না। সো এটা নিজেদের স্বার্থেই। এখানে দুইটা বিষয়, এখানে থমাস ডুলি কোনো ভিলেন না ভাই। থমাস ডুলি যথেষ্ট তার তার বিচি আছে, সে ক্যাপডেরার মতো না, কারণ সে 2বার বিশ্বকাপ খেলছে। 1998 বিশ্বকাপে আমেরিকার অধিনায়কত্ব করেছিল, সে বুন্দেসলিগায় 200 ম্যাচ খেলছে, ইউরোপিয়ান ক্লাব কম্পিটিশনে 27টা ম্যাচ খেলছে, তার বুন্দেসলিগা ট্রফি আছে, তার ইউরোপিয়ান ট্রফি আছে। হ্যাঁ, তো তার কিন্তু একটা পার্সোনালিটি আছে, তাকে যদি ক্যাবরেরার সাথে তুলনা করে, তার মানে এটা ক্যাবরেরাকে চাঁদে তুলে দেওয়া, এবং তার প্রতি এটা খুবই হার্শ হয়ে যায়। এটা খুবই দুঃখজনক। এটা বাফুফেকে আপনি সারাদিন ব্যাশিং করেন, কিন্তু থমাস ডুলি, আমি আবারও বলতেছি, সে কোনো ভিলেন না। তার ট্র্যাক রেকর্ড যথেষ্ট ভালো, যথেষ্ট প্রুভেন। সো কাইন্ডলি প্লিজ আপনারা এই ভুলটা করেন না, পরে দেখা যাবে আমও যাবে ছালাও যাবে। এখন তো তাও কিছু একটা আসছে বলার মতো। হ্যাঁ, এবং সে টিম সিলেকশনে কম্প্রোমাইজ হবে না, কারণ তার সেই ওয়েটটা আছে, সে সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতেছে, সে ক্যারিয়ারে অনেক ভালো ভালো জায়গায় কাজ করে আসছে। এখানে হামজাদের এসে কোচিং করালে তার যে সিভিতে অনেক বড় কিছু যোগ হবে তাও না, কারণ সে ফিলিপাইনে প্রিমিয়ার লিগের নেইল এথরিচ, তারপর হচ্ছে বুন্দেসলিগার স্টিফেন শ্রক, এদেরকে কোচিং করে আসছে ফিলিপাইনেই, বড় বড় নাম কোচিং করে আসছে সে। তো এমন না যে এখানে এসে সে সে ওই কমিশন বাণিজ্যের অংশ হয়ে আসছে, এখানে তার সিভি বানাইতে আসতেছে তাও না। তো তাকে সে রেসপেক্টটা দিতে হবে, তাকে ব্যাকআপ দিতে হবে, এটা নিজেদের স্বার্থে। এটা যেন সবাই মাথায় রাখে। ওকে, তো ভাইয়া আমরা তো এখন যেটা আলোচনা করলাম থমাস ডুলি সম্পর্কে আরেকটু আলোচনা করলাম, তো এখন যেটা আমি জানতে চাচ্ছি ভাইয়া, অ্যাজ এ কোচ, মানে যেহেতু হচ্ছে উনি হয়ে যাচ্ছেন, আমরা আশা করতেছি যে উনি বাংলাদেশের নেক্সট প্রবাবল কোচ হয়ে যাচ্ছেন, থমাস ডুলি অ্যাজ এ কোচ বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি কি মনে করেন তার সবচেয়ে হচ্ছে পজিটিভ সাইড বা শক্তির জায়গা এবং দুর্বল জায়গা কোনটি হতে পারে? আপনি যেরকম মেনশন করলেন যে যেহেতু ওনার এই ধরনের কাজ করার এক্সপিরিয়েন্স আছে ম্যান ইন্টিগ্রেশন, প্লেয়ার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, তো সেখানে হয়তোবা উনি খুবই ভালো একটা ইম্প্যাক্ট আমাদেরকে দিতে পারবেন। বাট টু ফর দ্য ভিউয়ার্স, যে উনার শক্তির জায়গা তো আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে উনি কিভাবে হচ্ছে বাংলাদেশ ফুটবলে ইম্প্যাক্ট পেতে পারে, বাট উনার দুর্বলতার জায়গাটা কি হতে পারে বাংলাদেশের ফুটবলের পার্সপেক্টিভ আপনার মতে? আচ্ছা, আচ্ছা, তো বাই দ্য ওয়ে, মানে দুর্বলতা জায়গা আসার আগে আরেকটু আগের প্রশ্নটা, যে তার শক্তির জায়গাগুলো আরেকটু একটু অ্যাড করি কিছু, যে তার কিন্তু ফিলিপাইনে কিছুটা এবং স্পেশালি গায়ানাতেও কিন্তু সমস্যা হয়েছিল, কনফ্লিক্ট হয়েছিল ওখানকার একটা লোকাল সিন্ডিকেটের সাথে। বেশ কিছু লোকাল প্লেয়ার সাথে সাংবাদিকরা অভিযোগ করে গায়ানাতে যে সে নাকি প্রবাসী প্লেয়ারদেরকে এবং তাদের লিগের কোয়ালিটিকে মানে অপমান করেছিল। কিন্তু থমাস ডুলির বক্তব্য ছিল যে সে জাস্ট কিছু উদাহরণ দেখাইছে, যে এই যে ভালো ভালো তোমার প্রবাসী বড় ভাইরা ফুটবলাররা আছে, ভালো জায়গা থেকে আসছে, তাদের দেখে তোমরা ডিসিপ্লিন শিখবে, এরকম সে কি জাস্ট কিছু একটা উদাহরণ দেখে সে ইন্সপায়ার করতে চেয়েছিল, তার বক্তব্য ছিল এইটা।
এবং ফেডারেশন কিন্তু পরে তদন্ত করে তারা জানায় যে এখানে থমাস ডুলির কোনো দোষ নেই, তারা কোনো দোষ পায়নি। তো এটা কিন্তু একটা ভালো দিক আমাদের জন্য, যে সে কিন্তু যোগ্য দেশি প্রবাসী যে কাউকে যোগ্য হইলেই তাকে কিন্তু সে সেই দিবে, জায়গাটা দিবে, তার দলে জায়গাটা থাকবে। তো এটাও কিন্তু এটা একটা ভালো একটা মেসেজ আমাদের জন্য, ভালো দিক এটা আমাদের জন্য। আর দুর্বলতার বিষয়ে যদি আসি, তার যদি একটু টেকনিক্যাল দিকটা নিয়ে কথা বলি, সে ডিফেন্সিভলি খুবই মানে রিজিড স্ট্রাকচার দাঁড় করে, খুবই অর্গানাইজ ডিফেন্স ফার্স্ট একটা নীতিতে সে কাজ করে। এবং তার অ্যাটাকের মূল জায়গাটা হচ্ছে যে যে ভার্টিক্যালি যে কুইক ট্রানজিশনটা, ভার্টিক্যাল পেতে কুইক ট্রানজিশন, যে এখানে অর্থহীন স্কোয়ার পাস ব্যাক পাস খেলার কোনো অপশন নেই। সে একটা স্ট্রাকচার দাঁড় করে দিবে, এভাবে পাস খেলে সামনে আগে যেতে হবে, কুইক কাউন্টার বা কুইক একটা ট্রান্সফর্ম ডিফেন্স টু অ্যাটাক এরকম। হাউএভার তার যে দুর্বলতা জায়গাটা আমার মনে হয়, আমি ফিলিপাইনে থাকার সময়, সে যখন ফিলিপাইনে ছিল তখন যতটুকু ফলো করছে, এখন ভালো মনে নাই, আই উইশ যে আরেকটু স্টাডি করা যেত, ওই সময়টা পাই নাই। সেটা হচ্ছে যে তার প্ল্যান বি এর হয়তো একটু অভাব আছে। প্ল্যান বি বলতে হ্যাঁ, সে সাবস্টিটিউশনও ভালোই করে, বাট কিছু যে স্লাইড চেঞ্জ আনা, যে 4-3 থেকে 4-4-2 তে সুইচ করা, বা কোন একটা উইং এ ওভারলোড তৈরি করা, বা এরকম কিছু কিছু সাটেল কিছু বিষয় আছে। আমার মনে হয় যে সে ওগুলাতে খুব একটু উইকনেস আছে হয়তো, এটা নিয়ে সে আর একটু চিন্তা করতে পারে। সে মোস্টলি যেটা করে যে সে 3-5-2 বা 4-2-3-1, সে মিডফিল্ড ওভারলোড তৈরি করতে পছন্দ করে। মিডফিল্ড ব্লক, সে ডিফেন্সিভলি খুবই অর্গানাইজ মিডফিল্ড ব্লক করে সে মানে খেলাটা পরে ওইখান থেকে সে পিক করে কাউন্টার অ্যাটাকে। তো হাউএভার যে কিছুটা যে সাটেল চেঞ্জ আনতে হয়, যেটা আমরা দেখেছি যে বার্ন স্টক ছিল বা কোলম্যানের ছিল কিছুটা, এটা তার খুব একটা নাই। তো এটা হয়তো তার একটা কাজ করার জায়গা হইতে পারে, এখানে এসে বাংলাদেশে এসে সেটা চিন্তা করতে পারে, তাহলে সে হয়তো একটু ভালো করবে এখানে। আমরা এখন ছোটখাটো ভাবে একটু তার ট্যাকটিক্স এর বিষয়ে আসি হালকা ভাবে, যে ডুলির যে ধরনের ফরমেশন বা তার যে প্লেয়িং স্টাইল, ওটা বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি এখন কিভাবে দেখেন, যে উনি কি ধরনের স্টাইল মোস্ট প্রবাবলি প্লে করতে পারেন বাংলাদেশের প্লেয়ারদের পার্সপেক্টিভে? তার স্টাইলটাই হচ্ছে ডিফেন্স ফার্স্ট নীতি, এবং এটা বাংলাদেশকে হেল্প করবে। কারণ হচ্ছে আমরা খুবই র্যান্ডম ব্যাকগ্রাউন্ডের প্রবাসী পাচ্ছি, মানে কেউ খুব ভালো লেভেল থেকে আসতেছে, কেউ বেশ মানে একটু নিচে লেভেল থেকে আসতেছে, সেই সাথে যোগ হচ্ছে দেশি প্লেয়াররা। সো কম্বিনেশন কিরকম দাঁড়াবে এটা বলা মুশকিল। সেক্ষেত্রে আমরা যদি ডিফেন্সটা যদি আমরা ওরকম কম্প্যাক্ট রাখতে পারি, এটা আমাদের জন্যই ভালো। এবং সেখান থেকে আমরা একটা কাউন্টার অ্যাটাকে কুইক ট্রানজিশনে যায়, কুইক অ্যাটাকিং ট্রানজিশনে যায় তার দল ভার্টিক্যালি। এবং এটা হচ্ছে আমার মনে হয় যে এটা খুবই এনজয় করবে থমাস ডুলির যে ট্যাকটিক্যাল যে এটা হামজা সমিত আর হচ্ছে যদি আমাদের আইরিশ মিডফিল্ডারটা আসে, তাহলে কিন্তু খুবই এনজয় করবে বিষয়টা। মিডফিল্ডে যে গুরুত্বটা থাকবে ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি দুই জায়গায়। যেমন কোলম্যান হচ্ছে মোস্টলি সে মিডফিল্ড বাইপাস করে খেলাতো। তো এখানে একটা কনসার্ন থাকতো যে সে আসলে কিভাবে, কারণ আমাদের মূল শক্তি, আমরা যদি তাকাই, আমাদের মূল শক্তিটা কিন্তু মিডফিল্ড। হামজা আছে, সমিত আছে, এবং সে আইরিশ যদি মিডফিল্ডারটা আসবে ইনশাল্লাহ আমার বিশ্বাস আসবে, দেখা যাক কত দ্রুত আনতে পারে বাফুফে। তো আমাদের মূল শক্তিটা কিন্তু মিডফিল্ড। তো এখানে একটা কনসার্ন ছিল, হ্যাঁ ডেফিনেটলি। যাই হোক, এখন কোলম্যান আসতেছেন, ওটা নিয়ে বলে লাভ নেই। তো আমার মনে হয় যে সে যে মিডফিল্ড ওভারলোড করে খেলায়, মিডফিল্ডে যে গুরুত্বটা রাখে সে, থমাস ডুলি বোথ ডিফেন্সিভ এন্ড অফেন্সিভ, এটা বাংলাদেশের জন্য খুব ভালো হবে।